গল্পের নাম হারিয়ে যেতে চাই। গল্পটি লিখেছেন মহর্ষি মুখার্জি। শব্দটা পিছন থেকে ভেসে আসছে। সেদিকে ফিরে তাকাতেই দেখতে পেলাম বিশাল বড় একটা মাঠের মাঝে দাঁড়িয়ে আছে একটা টয় ট্রেন। ট্রেনটি তার কালো ধোঁয়ার সাথে কান ফাটানো আওয়াজ ছাড়ছে ক্রমাগত। পুরো মাঠ জুড়ে এলোপাথারিভাবে ট্রেন লাইন পাতা হয়েছে। মাঠের দুদিকে দুটো গোল পোস্ট। মাঠটিকে চিনতে পারলাম। এটি আমার ছোটবেলার স্কুলের খেলার মাঠ। আমার একগুচ্ছ স্মৃতির আধার এটি। আচমকা নিজের নামটা আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল। শুভ্র, এদিকে আয়। মাঠের আশেপাশের বট, নারকেল গাছের পাতায় দুলুনি উঠল যেন। দেখলাম ট্রেনটির প্রথম কামরায় দরজায় দাঁড়িয়ে আছে রীতি। হাত নাড়িয়ে ডাকছে আমায়। আমি পা চালানো শুরু করলাম। ওর কাছে পৌঁছতেই হবে। নরম ঘাসের উপর দিয়ে ছুটতে ছুটতে ওর সামনে এসে দাঁড়ালাম। এখনো ট্রেন ছাড়েনি। রীতিকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাব আমরা? আমাকে বিশ্বাস নেই। হঠাৎ এ কথা উঠল কেন? বিশ্বাস করলে চোখ বন্ধ করে যাওয়া যায়। অত প্রশ্নের কি আছে? তাও একবার জানতে পারলে ভালো হতো। রীতি কিছু বলতে যেত, ঠিক তখনই ট্রেন শেষবারের মতো হুইসেল দেয়। ট্রেনটি নড়ে ওঠে। আর সেই মুহূর্তেই খেয়াল করলাম এই ট্রেনে রীতি একা নয়। দেখতে পেলাম কামরার ভিতর বসে আমার দিকে ঠায় তাকিয়ে রয়েছে আমার বাবা। বাবা! চিৎকারটা এত জোরে করলাম যে মুহূর্তেই আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে উপরের সিলিংয়ের দিকে 4-5 সেকেন্ড তাকিয়ে রইলাম। স্বপ্ন আর বাস্তবের দুনিয়া ধীরে ধীরে পরিষ্কার হয়। টিপ টিপ করে মাথার যন্ত্রণা শুরু হলো। মাইগ্রেনের ব্যথা। ঘড়িতে 5:05 বাজে। আজ মহালয়া। কান পেতে শুনতে পেলাম পাশেই জিনির বাড়ি থেকে খুব মিহি সুরে মহালয়ার আওয়াজ ভেসে আসছে। আমিও মোবাইল খুলে ইউটিউবে মহালয়া চালালাম। বরাবর মহালয়া শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি। এই বাহানায় যদি আজ ঘুমটা ফিরে আসে। কিন্তু আজ ঘুম আসলো না। মহালয়া শুনতেও ইচ্ছে করছে না। সত্যি বলতে এখন আর কিছুই যেন ভালো লাগে না। এক ধরনের অপরাধ বোধ প্লাস্টিকের মতো পুরো আমিটাকে মুড়ে রেখেছে যেন।
বিছানা ছেড়ে মাটিতে পা ফেললাম। পাটা টনটন করে উঠল। এখন পায়ের এই ব্যথাটা নিত্যদিনের সঙ্গী। যদিও আস্তে আস্তে ব্যথাটা কমছে। লোকে বলে আমার ভাগ্য ভালো, তাই কোনো অঙ্গহানি ঘটেনি, শুধু কপালের ধার থেকে বাগালের মাঝ পর্যন্ত একটা দাগ 7টি সেলাইয়ের নমুনা হিসেবে রয়ে গেছে। চা খেয়ে আবার বিছানায় এসে উপুড় হয়ে শুয়ে পড়লাম। পুরনো কথাগুলো ফের মনে পড়ছে। জল ছবির মতো চোখের সামনে দিয়ে ভেসে যায়। রীতির কথাই এখন দিনে বেশিরভাগ সময় মনে পড়ে। বেশ কয়েকদিন ধরে ওর নরম মুখের হাসির ঝিলিক মেরে যায়। তখনই মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে ওর কাছে চলে যাই, ওর কোলে মাথা রাখি। রীতি আমার সাথে কথাও বলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কথাও বলে। কখনো অফিস ক্যান্টিনে, কখনো মেট্রো রেলের ভিড়ের মাঝে, আবার কখনো স্বপ্নের দুনিয়ায় ওর সাথে দেখা হয় আমার। বারবার দেখা হয়। আমিও আবেগে আবিষ্ট হয়ে পড়ি। বুঝতে পারি না ও কে, সত্যি কি রীতি নাকি কোনো মায়া। শুধু জানি ও আমায় ছেড়ে যাবে না। এসব কথা শুয়ে শুয়ে ভাবছি, এমন সময় কে যেন আমার চুলে হাত বুলিয়ে দেয়। মিষ্টি ল্যাভেন্ডারের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরময়। আমি মুখ ফেরাই। পাশেই শুয়ে রয়েছে রীতি। দুজনের চোখগুলো এক সুতোয় বাঁধা। মাথার যন্ত্রণা কমেছে। ওপাশ থেকে প্রশ্ন ছুটে আসে এদিকে। চা খেয়ে কিছুটা বেটার? ধকল যাচ্ছে খুব শরীরে। কিসের আর ধকল? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার মুখ দিয়ে। বারে, অফিসের চাপ এত বেড়েছে, কাজটা আর করছি কই, কাজে মন বসে না। মনে হয় খালি তোমার সাথে কথা বলি, তুমি হাজিরও হও সেখানে। কলিগরা বলছে মেন্টাল শকটা কাটিয়ে উঠতে পারিনি আমি, হ্যালুসিনেট করছি। কিছু বলে না মেয়েটা, শুনতে থাকে কথাগুলো। এরকম আর কিছুদিন চললে লোকে পাগল বলবে। তাতে অসুবিধে হবে তোমার? কেন, অসুবিধে কিসের? নিজের হবু বউয়ের সাথে কথা বলতে কোন শালা আটকাবে? আমি কয়েক সেকেন্ড থামি, তারপর বলি, প্লিজ রীতি, এইবার অন্তত ছেড়ে যেও না আমায়। ঠিক এই সময় মোবাইলের অ্যালার্ম
বেজে ওঠে ঝনঝন করে। প্রতিদিন 6টায় অ্যালার্ম দেওয়া থাকে, সেটা বন্ধ করে ফের বালিশে মুখ ডোবাবো। তখনই ব্যাপারটা বুঝতে পারি রীতি আমার পাশ থেকে মিলিয়ে গেছে। গত বছর পুজোয় রীতির সাথে ওর বর্ধমানের মামা বাড়িতে পুজোয় গিয়েছিলাম। জীবনে প্রথমবার কোনো বাড়ির পুজোয় আমার অংশগ্রহণ। বর্ধমান স্টেশন থেকে বাসে করে 1.5 ঘন্টা, ছোট্ট একটা গ্রাম। ওখানে এখনো কারেন্ট অফ হয়। সপ্তাহে একদিন নিয়ম করে হাট বসে। রাতে ছাদে শুয়ে আকাশের তারা গোনা যায়। রীতির মুখে ওর পরিবারের কথা অনেক শুনেছি। আত্মীয় স্বজনের মাঝে বড় হয়ে ওঠা এক উজ্জ্বল মানুষ ও। আর আমি ঠিক তার উল্টো। আমার কোনো কুলে কেউ নেই, থাকলেও তাদের সাথে আলাপ নেই। তাই হয়তো চুম্বকের মতো এক অদৃশ্য টান খেলা করতো আমাদের মধ্যে। 4 দিন ছিলাম ওখানে। অষ্টমীর সকাল থেকে বিজয়ার পরের দিন পর্যন্ত। বোধহয় 7-8 কেজি ওজন বাড়িয়ে ফিরেছিলাম। দেদার খাওয়া দাওয়া, সাথে হই হুল্লোড়। বিশাল বাড়ির আনাচে কানাচে ঘুরে বেরিয়েছিলাম। সর্বক্ষণ রীতি সাথে ছিল, সঙ্গ ছাড়েনি এক মুহূর্ত। বিয়ে করার ইচ্ছে ওখানেই প্রকাশ করি আমি। নবমীর রাত, আশপাশের গ্রামের লোকজনের ভিড়ে দালানে পা রাখা দায়। দোতলায় পিছন দিকের ফাঁকা বারান্দায় দুজনে দাঁড়িয়েছিলাম। একে অন্যের ঠোঁটে ডুবেছিলাম তখন। আদরের ঢেউ আমার মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলেছিল যেন। আচমকা মনে হয়েছিল এরকম ভ্যাগাবন্ডের মতো সময় কাটিয়ে লাভ নেই। স্থিতু হতে হবে জীবনে, আদরে ডুবে থাকতে হবে। বিয়ে করবি? স্মৃতির ভেজা ঠোঁট থেকে মুখটা অল্প সরিয়ে জিজ্ঞাসা করেছিলাম। তখনও ওর শরীরের ওম টের পাচ্ছি। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর কিছু না বলে নিচে চলে যায় মেয়েটা। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমিও ধীরে ধীরে নিচে এসে দাঁড়াই। ঠাকুরমশাই দেবীর আরতি করছিলেন। ধুনো ধোয়া সমগ্র পরিবেশে কুয়াশার মতো এক আস্তরণ তৈরি করেছিল। ঢাক কাসর ঘন্টার আওয়াজে কান পাতা দায়। এই অবস্থায় দেখতে পাই দূরে চেয়ারে বসে রয়েছে রীতি। জানি না ওর কাছে যাওয়াটা ঠিক হবে কিনা। তাও লোকজনের ভিড় পাশ কাটিয়ে গিয়ে পৌঁছেছিলাম ওর সামনে। রীতির মুখে কোনো ভাব খুঁজে পাইনি। শুধু জিজ্ঞাসা করেছিল, বিট্রে করবি না তো? উত্তরে মুখ ফুটে কিছু বেরোয়নি। খালি দুদিকে মাথা নাড়িয়েছিলাম। পরের দিনই বাবা মায়ের কাছে বিয়ের জন্য বলেছিল ও। আমাকে এমনিতেও পছন্দ ছিল। কলেজ লাইফ থেকে আমাদের সম্পর্কটা জানতেন ওনারা। চাকরিও পেয়ে গেছি ততদিনে, অসুবিধে হয়নি।
পাড়ার মণ্ডপে গেছো? রীতির কথায় ভাবনা ভাঙে। আজ আবার এসেছে মেয়েটা। বিকেলবেলা থেকেই হাজির আমার ঘরে। অফিসে যাওয়ার পথে এক দুইবার দেখেছি। ছুটির পর গিয়ে বসা হয়নি আর। কেন? এইসব আনন্দ ফুর্তি আর ভালো লাগে না। শরীরও দুর্বল লাগে। পায়ের ব্যথাটা ফিরে ফিরে আসে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? এই প্রশ্নের উত্তর আমি জানি না। চুপ করে থাকি। ও বলতে থাকে, আমার সাথে আমার দুনিয়ায় চলো। তোমায় অনেকবার বলছি, ওখানে কোনো অসুবিধে হবে না। কেউ কিছু বলবে না। হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার ওখানে খুঁজে পাবে শুভ্র। বাবাকে পাবো? সরি। বাবাকে পাবো? পাবে। শালা সবাই ছেড়ে চলে যায়। আমি ছোট থাকতেই আমার মা বাবার এক বন্ধুর সাথে আমার মা বাবার এক বন্ধুর সাথে পালিয়ে গেল। যে বাবা আমার বেড়ে ওঠার সময় আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, সেও মরল মদ খেয়ে লিভার ভোগে। তোমাকে তো আগেই বলেছি। বুঝতে পারি চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তুমিও ছেড়ে গেলে। রীতি আমার চুল ঘেঁটে দেয়। কি বোকা ছেলে! কোথায় ছেড়ে গেলাম আমি? এই তো তোমার সামনে আছি। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে ইচ্ছে করে, আবার ভয়ও লাগে। সত্যি কি পাগল হয়ে যাচ্ছি আমি? তুমিই তো বলেছিলে তাতে অসুবিধে নেই। মনে নেই? বুঝতে পারি না। সত্যি বুঝি না। মনে হয় তুমি আমায় ক্ষমা করতে পারোনি, তাই প্রতিশোধ নিতে আসো প্রতিদিন। পাগলা! ভালোবাসলে প্রতিশোধ নেওয়া যায় না। আর কি? এতই যখন চিন্তা মাথায়, তখন এখানে থেকে তোমার লাভ নেই। এতক্ষণে গাল ভিজে গেছে আমার। কান্না থামানোর চেষ্টা করলাম না। মোহে আবিষ্ট হয়ে বিড়বিড় করতে শুরু লাগলাম, যাব রীতি, আমি যাব। মোহ ভেঙে গেল। কলিং বেলের কর্কশ আওয়াজ। বিরক্তি এসে চেপে ধরল। দরজা খুলতেই বাইরের বাতাস হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। দরজা খুলতেই বাইরের বাতাস হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। গত দুদিন ধরে বাইরে বের হইনি। বাইরের পরিবেশে দম বন্ধ হয়ে আসে। ওপাশ থেকে ঘরে ঢোকে জিনি।
অনেক দিনের পুরনো বন্ধু, আমার ছোটবেলার প্রেম। যদিও এখন সেসব ঘটনা মনের মধ্যে আর তোলপাড় করে না। যিনি ডান হাতে বাটি ভর্তি খিচুড়ি আলুর দম, অন্য হাতে পায়েস, ঘরের কোণার দিকে নোংরা টেবিলের ওপর রাখে খাবারগুলো। যিনি এখনো আগের মতোই রয়েছে, যদিও বেশ কিছু বছর আমাদের তেমন কথা হয়নি। শুধু অ্যাক্সিডেন্টের পর থেকে মাঝে মাঝে আসে এখানে। কাকু মানে জিনির বাবা আমায় মাথার ডাক্তারের কাছে নিয়ে যায়। জানতাম ভোগ খেতে আসবি না, তাই নিয়ে এলাম তোর জন্যে। এখন খেয়ে নে চটপট। খিদে নেই, কান্নার চোটে গলাটা ধরে গেছে। যিনি চকিতে ধরে ফেলে ব্যাপারটা, কাছে এসে আমার চোখে চোখ রাখে। আমি চোখ সরিয়ে নিই। কাঁদছিস তুই? মাথা নাড়লাম দুদিকে। যদিও মিথ্যেটা সহজেই ধরা যায়। যিনি ওর হাতের তালু দিয়ে আমার চোখ মুছিয়ে দেয়। এসেছে? কি যাতা বলছিস? তা নয়, তুই ওই দেখ। আমি ইশারায় বিছানার দিকে ইঙ্গিত করি। যিনি পরখ করে, শান্ত স্বরে বলে, কেউ নেই এখানে। শান্ত স্বরে বলে, কেউ নেই ওখানে। আমি তাকাই ওদিকে, সত্যিই নেই ওখানে। আবার মিলিয়ে গেছে। ও এসেছিল। কেউ আসেনি শুভ্র। প্রবল রাগ এসে চেপে ধরল আমায়। মিথ্যে, তোরা সব সময় নিজেদের মতো করে চারপাশটা দেখতে চেষ্টা করিস। অন্যরকম কিছু তোদের চোখে ধরা পড়ে না। সূক্ষ্ম অনুভূতিগুলো নেই তোদের, আমার আছে। রীতি আমাকে নিয়ে যেতে চায়। কোথায়? যিনির চোখে আতঙ্ক ফুটে উঠেছে ততক্ষণে। কোনো এক অন্য জগতে, পৃথিবী থেকে বহু দূর। ওখানে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পাবো। বাবার সাথে আবার দেখা হবে আমার। রীতিকে নিজের মতো করে ভালোবাসতে পারবো। চলে যাব, চলে যাবই। শুভ্রর কথা মনে পড়লেই বুকের মধ্যেকার ক্যাকটাসগুলো ক্রমাগত কাটা ফুটোতে শুরু করে বলে মনে হয়। ভাবতে অবাক লাগে, শুভ্র যখন বেশ কিছু বছর আগে নিজের ভালো লাগার কথা আমায় জানিয়েছিল, তখন ওকে পাত্তাই দিইনি। ভালোবাসা জিনিসটা বরাবর বোকা বোকা মনে হয়। এগুলো সিনেমা সাহিত্যে ভালো লাগে, বাস্তব আরো কঠিন। সবচেয়ে বড় কথা, এই পাগলাটে ছেলেটার সাথে কে প্রেম করবে? ভুলটা ভেঙেছিল কিছুদিন পর। কলেজে উঠে শুভ্রর সাথে আলাপ হয় রীতি নামের একটি মেয়ের। দেখতে সুন্দর, শুভ্রর সাথে ভালো মানিয়েছিল, কিন্তু সেটাই আমার পছন্দ হয়নি। এক ধরনের ঈর্ষা ঘিরে ধরেছিল আমায়। আমি থাকতে শুভ্রকে অন্য একটা মেয়ে আদর করবে, অন্য একজন চুমু খাবে। ধীরে ধীরে ভুল বুঝতে পারি। আমি নিজেই এক সময় এই সম্পর্ক রাখতে চাইনি। বুঝতে পারি মনের কোনো এক কোণায় শুভ্রর জন্য কুচি কুচি ভালো লাগা সব সময় লুকিয়েছিল। সেটিকে লুকিয়েই রাখি আমি। শুভ্রর জীবন থেকে সরে আসতে চেষ্টা করি, সরেও আসি। পাশাপাশি
বাড়ি বলে দেখা হতো মাঝে মধ্যেই। যতটা পারা যায় এড়িয়ে চলতাম। কিন্তু এখন শুভ্রর জন্যে ভয় করতে শুরু করেছে আমার। ছেলেটা ভালো নেই। রীতি মারা যাওয়ার পর থেকে একদম ভালো নেই। দাড়ি কামানো ছেড়ে দিয়েছে, নিয়মিত স্নান করে বলে মনে হয় না। রোবটের মতো শুধু অফিস যায়। সবচেয়ে বড় কথা, শুভ্র ডিপ্রেশনের শিকার হয়েছে। ওরকম একটা অ্যাক্সিডেন্টের পর সেটা স্বাভাবিক। ওষুধ চলছে, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে। প্রথমেও যেতে চাইনি, আমার বাবা জোর করে নিয়ে গেছে। তবু আমার মনে হয় ও ওষুধ ঠিকমতো খায় না। তার উপর প্রায়শই রীতিকে হ্যালুসিনেট করছে। সেটা জানতে পারলাম পরশু। অষ্টমীর ভোগ দিতে গিয়েছিলাম ওর বাড়ি। জানতাম ও প্যান্ডেলে আসবে না। বাড়ি থেকে বেরোনো ছেড়ে দিয়েছে। সেদিন সন্ধেবেলা ওকে কাঁদতে দেখে শরীরের ভিতর সেই ক্যাকটাসের কাঁটা বারবার ফুটছিল যেন। ও বলছিল রীতির সাথে কোথায় নাকি চলে যাবে। বোঝা যায় ও সুস্থ নেই। কথাগুলো শেষ করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ে ও। আমি জিজ্ঞাসা করেছিলাম, ওষুধ খাচ্ছিস? ওগুলো ঘুমের ওষুধ, ওগুলো আমায় বদলাতে পারবে না। কি এমন বদলেছিস? আমার কথা ছাড়, বদল হলেও আমার কিছু এসে যায় না, তাই? হ্যাঁ, এ দুনিয়াটা বদলে গেছে, আগের মতো নেই। এখানে থাকাটাই পাপের। মেয়েটা এই পাপের পাপ থেকে বেরিয়ে গিয়ে বেঁচে গেছে। আমি কি বলবো বুঝতে পারলাম না। আচমকা উঠে দাঁড়ায় শুভ্র। এইবার তুই যা জিনি। আমার কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ যা। মাইকে আমার নাম ডাকা হয়েছে এইমাত্র। বাঁশি হাতে স্টেজের দিকে পা বাড়ালাম। স্টেজ বলতে পাড়ার ক্লাবের ঠাকুর দালান। যদিও ঠাকুর নেই আর, বিসর্জন কিছুক্ষণ আগেই সন্ধেবেলায় সেরে ফেলা হয়েছে। আজ দশমী। আমাদের পাড়ার একটি নিয়ম আছে। মায়ের বিসর্জনের পরে এখানে কিছু ঘরোয়া অনুষ্ঠান হয়। বিদায় বেলায় শেষবারের জন্য সবার একত্রিত হওয়া। আমিও সেই ছোটবেলা থেকে নিয়ম করে বছরের এই দিনটায় এখানে নিজের খুশি মতো বাঁশি বাজাই। এবারেও অন্যথা হয়নি। মাইকের সামনে গিয়ে দাঁড়ালাম। এখান দিয়ে শুভ্রর একতলা বাড়ির জানালা দেখা যায়। যদিও অন্ধকারে সেটির অবয়ব ছাড়া কিছুই দৃশ্যমান নয়। শুভ্রর কথা ভেবে বিকেল থেকে কেমন একটা উচাটন ভাব খেলা করছে, যেন কিছু একটা ঘটতে চলেছে। ঠিক বুঝতে পারছি না, শুধু ঝড়ের পূর্বাভাস পাচ্ছি যেন। বিদায় বেলায় সকলের যেন ভালো হয়। ভাবনাগুলো সরিয়ে রাখি। সামনে পাড়ার চেনা মানুষেরা বসে আছেন। হাতের মধ্যে আমার লম্বা বাঁশিটা ধরা রয়েছে। আমার চিরদিনের বন্ধু। আমি সঙ্গীতের দিকে মনোনিবেশ করলাম। শিলিগুড়ি দিয়ে রোহিণী হয়ে চলেছি আমরা। আমি আর রীতি একটা বাইক ভাড়া নিয়েছি।
শিলিগুড়ি থেকে। আমার ইচ্ছে ছিল না, গাড়ি বুক করে যাওয়ার কথা ছিল। রীতি আমায় জোর করতে থাকে বাইক ভাড়া করার জন্য। আমাদের বিয়ে ঠিক হয়েছে এবছরের শেষে, নভেম্বরে। এর আগে বিয়ের ডেট পাওয়া যায়নি। বিয়ের আগে ঘুরতে আমার প্ল্যানটাও ওর। কাউকে না জানিয়ে দুজনে চলে এসেছি। এমনকি ওর বাবা মা জানেন কাজের সূত্রে পাহাড়ে যেতে হচ্ছে ওকে। আমার সাথে থাকার ব্যাপারটা জানেন না। পাশ দিয়ে দৈত্যের মতো সব পাহাড় আমার পাশ দিয়ে দৈত্যের মতো সব পাহাড় আমাদের সাথে সাথে চলেছে। এখন এখানে ঠান্ডা তেমন নেই। আমার গায়ে একটা উলিকট, রীতির গায়ে জ্যাকেট। জুলাই মাস, বৃষ্টির মরশুম বলে রাস্তাঘাট পিছল। সাবধানে ব্রেক কষতে হচ্ছে। টার্নিংগুলো আরো গুরুত্বপূর্ণ, যদিও আমার বাইক চালানোর হাত ভালোই। পিছন থেকে একটা বাস ক্রমাগত হর্ন দিয়ে যাচ্ছে দেখে রীতি বলে বাসটাকে ছেড়ে দিতে। সামনের টার্নটা নিয়ে নি, তারপর সাইডে সরে জায়গা করে দিচ্ছি। কথাটা বলে সামনের ডান দিকের বাঁকটা নিতে যাব, ভুলটা তখনই হলো। বাঁকের মুখে দেখি সামনে থেকে একটা জিপ আসছে পাগলের মতো। দুটো বড় যানবাহনের মাঝে এসে পড়েছি। আমাকে সাইড হতে হবে। আমি সাইড ঘষে ব্রেক চাপলাম, কিন্তু ব্রেকটা কাজ করলো না। রাস্তার পাশের জায়গাটায় জলের গর্ত। চাকা পিছলে গেল, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখনও রীতি আমায় দু হাতে জড়িয়ে। হাত ছেড়ে গেল। বুঝতে পারলাম বাইক সমেত পাহাড়ের গা ঘেঁষে নিচের দিকে পড়ছি। ভাবলে শিউরে উঠি আমি। রীতি স্পট ডেড। আমি ভাগ্য বলে কোনো এক গাছের শক্ত ডালে আটকে পড়েছিলাম। পায়ে ফ্র্যাকচার আর কিছু জায়গায় আহত হয়েছিলাম শুধু। যে এজেন্সির থেকে বাইক ভাড়া করেছিলাম তারা নজরদারির জন্য পিছনে ছেলে পাঠিয়েছিল। তারাই আমায় উদ্ধার করে শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি করে। কেন যে বাঁচলাম এখন আফসোস হয়। যাই হোক, বেঁচে থেকে আর লাভ নেই। ফ্যানের সঙ্গে দড়ির বাঁধন শক্ত করে বেঁধে দিয়েছি, শুধু ঝুলে পড়ার অপেক্ষা। তুলে উঠে গলায় দড়ির ফাঁসটা পড়তে যাব, ঠিক এমন সময় বাঁশির সুর ভেসে আসে। এই সুরটা অনেক দিনের চেনা। চারুকেশী রাগের উপর ছোট্ট একটা বন্দিশ। সুরটা নিমেষে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। একদিন সন্ধেবেলা আচমকা জিনি হাজির হয়েছিল। হাতে ওর সবচেয়ে কাছের বন্ধু, ওর বাঁশি। সেদিন আমাকে আর বাবাকে এই বন্দিশটাই বাজিয়ে শুনিয়েছিল ও। তখন সবে সবে প্র্যাকটিস করছিল। এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছিল। সুরের জাদুতে অসংখ্য মৃত প্রদীপ যেন জ্বলে উঠেছিল ঘরের চারিদিকে। সঙ্গীত শেষে বাবা একটা কথাই বলেছিলেন, জীবনে কখনো কখনো
খুব বাজে সময় আসবে, তখন দেখবি সামনের রাস্তাগুলো সব বন্ধ, এগিয়ে যাওয়ার কোনো মোটিভ বা ক্লু খুঁজে পাবি না। ঠিক সেই মুহূর্তে সঙ্গীতের শরণাপন্ন হবি। জলের তলা থেকে ডুবন্ত মানুষকে টেনে তোলার ক্ষমতা সঙ্গীতের আছে। আজ অনেক দিন বাদে বাবার কথাটা মনে পড়ে। মনের ভেতর থেকে একটা আওয়াজ পাই, কেউ যেন বলে উঠছে, অনেক দিন কিন্তু এল সুব্রমানিয়ামের বেহালা শোনা হয়নি শুভ। অনেকদিন বিসমিল্লাহ খানের সানাই শোনা হয়নি। অনেকদিন গিটার বাজানো হয়নি তোর। আমি চেয়ার থেকে নেমে পড়লাম। জীবনে অনেক কিছু দেখা বাকি, অনেক কিছু শেখা বাকি। একটা ঘোরের মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেলছিলাম। কি হলো, ভয় পেয়ে গেলে? পিছন ফিরে দেখি রক্তমাখা গালে রীতি এসে দাঁড়িয়েছে। পরনে সেই জ্যাকেট, ধুলো লাগা সারা গায়ে। প্রশ্নের উত্তর দিলাম না, খালি বললাম, আর এসো না এখানে। যাবে না আমার সাথে? একদিন ঠিক যাব, তবে সেটা এখন নয়। অনেক কিছু জীবনে বাকি। রীতি আমার সামনে থেকে হারিয়ে যায়। শরীর থেকে একটা অদৃশ্য ভার যেন নেমে গেল বলে মনে হয়। মনে হলো হারিয়ে যাওয়ার সময় এখনো হয়নি। অপরাধবোধ সাথে নিয়ে এখনো লড়াই বাকি আছে। ঘরের পরিবেশে দম বন্ধ হতে লাগলো। ঘরের জানালাগুলো খুলে দিলাম। বাঁশির মিহি সুর আরো জোরালো হলো।